আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3 এর কনসেপ্ট ক্লাসে। তো আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর যত কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করব। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে ম্যাথ করা লাগবে তোমাদের, তো ম্যাথ করার জন্য তোমাদের যে কনসেপচুয়াল নলেজটা দরকার সেটা আজকের ক্লাসে আমরা জেনে নিব। তো চলো দেরি না করে শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা বইয়ের ভাষায় যাওয়ার পূর্বে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আসলে আমরা কি বুঝি। তো একটা প্রতিষ্ঠানে ধরো তোমার একটা কোম্পানি আছে, হ্যাঁ। তো তোমার কোম্পানিতে যে প্রতিনিয়ত যে লেনদেন হয় সেটা তোমরা একটা বইতে লিপিবদ্ধ করো। ধরো জাবেদা বা খতিয়ান, ধরো তোমার কোম্পানিতে তুমি খতিয়ানে প্রতিনিয়ত যে লেনদেন হয় সেটা তুমি লিপিবদ্ধ করো। এবং তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তোমার এই কোম্পানির একটা কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো তোমার এই লেনদেনে খতিয়ানে ধরো একটা 500 টাকার লেনদেন হলো, হ্যাঁ। ধরো 500 টাকার লেনদেন হলো, 500 টাকা তুমি ধরো কাউকে তুমি 500 টাকা পাঠিয়ে দিয়েছো, কাউকে তুমি 500 টাকা চেক লিখে দিয়েছো। ধরো কাউকে তুমি 500 টাকা চেক লিখে দিয়েছো। তো চেক লিখে তুমি যখন দিবা তখন তুমি স্বাভাবিকভাবে তোমার খতিয়ান থেকে এই 500 টাকাটা বিয়োগ করবা, 500 টাকাটা কি করবা, বিয়োগ করবা। কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে ধরো 5,000 টাকা ছিল, 5,000 টাকা ছিল, হ্যাঁ। তো চেকটা তুমি যাকে লিখে দিবা সে যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করবে এবং ব্যাংক থেকে ওই টাকাটা তুলে নেবে ততক্ষণ পর্যন্ত তোমার ব্যাংকে কিন্তু 5,000 টাকাই থাকবে। আবার খতিয়ানে তুমি 500 টাকা মাইনাস করে দিবা 5,000 টাকা থেকে, 5,000 থেকে 500 টাকা মাইনাস করে দিবা। কত থাকতেছে, খতিয়ান অনুযায়ী 4,500 থাকতেছে, আবার ব্যাংকে 5,000 দেখাচ্ছে। এই যে একটা গড়মিল হলো, এই গড়মিলের জন্যই আমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো চলো দেখি বইয়ের ভাষায় কি বলা আছে। দেখো, কোনো নির্দিষ্ট তারিখে নগদান বই, ধরো একটা নির্দিষ্ট তারিখে নগদান বই এবং ব্যাংক বিবরণের যে উদ্ধৃত্ত থাকে সেই উদ্ধৃত্তের পার্থক্য কেন করা হয়েছে, হ্যাঁ, এই উদ্ধৃত্তের পার্থক্যের কারণ কি, এটা বিশ্লেষণ করে যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ দুইটা যেন সমান থাকে এটার জন্য একটা বিবরণী প্রস্তুত করা হয় ব্যাংকের পক্ষ থেকেও প্লাস হচ্ছে তোমার খতিয়ানের পক্ষ থেকেও, হ্যাঁ। তো এই বিবরণীকে আমরা ব্যাংক বিবরণী বলি। তো ব্যাংক বিবরণীতে আমরা কি বলতে আমরা কি বুঝি, যে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃত্তের যে পার্থক্যটা সেটা কারণ আমরা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে আমরা কি করব, মিল করব, কারণ খুঁজে বের করব, তারপরে আমাদের কাজ কি, মিল করা, দুইটা যেন সমান হয়। তো এখানে যেহেতু 4,500 হয়েছে তাহলে আমরা এখানে কি করব, ব্যাংক থেকেও 500 টাকা বিয়োগ দিয়ে আমরা কি করব, 4,500 দিয়ে মিল করে দিব, হ্যাঁ। তো এই কাজটাই করে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলকরণ বিবরণী। ঠিক আছে, এখানে একটা তোমার উদাহরণ দেওয়া আছে যে 8,000 টাকার চেক ইস্যু করা হলো, যার সাথে সাথে নগদান বইতে দেখানো হলো। এই যে আমি যে উদাহরণটা দিলাম, ধরো এই 8,000 টাকা সাথে সাথে নগদান বইয়ে মাইনাস করে দেখানো হলো, কিন্তু ব্যাংকে কিন্তু আমি এখনো মাইনাস করিনি। তো ব্যাংকে যখন মাইনাস করব তখন আমরা দুই সাইড মিল পাবো। তো এটার জন্য আমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন প্রস্তুত করি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা আসলে কি। তো এখানে তোমার মূলত ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করি একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দিনে আমার যে নগদান বই বা ক্যাশ বুক যেটাকে আমরা বলি এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃত্তের গড়মিলের কারণ জানা, মানে পার্থক্যটা কেন হয়েছে সেটা জানা। তো এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন প্রস্তুত করি, গড়মিলের কারণ জানতে। তো আমাদের কনসেপ্ট ক্লাস সবসময় তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট প্লাস তোমার ম্যাথ বোঝার জন্য এটা তোমার বেস হিসেবে কাজ করবে। ম্যাথ বুঝতে তোমাকে হেল্প করবে। এটা একটা ফাউন্ডেশন ক্লাস, এটা তোমার একটা ম্যাথের ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজ করবে। আচ্ছা, তো ব্যাংক বিবরণী আমরা কেন প্রস্তুত করি, আমরা যেন সহজে ভুল ত্রুটি উদ্ঘাটন করতে পারি। আমাদের ব্যাংক বই এবং নগদান বইয়ের মধ্যে কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমরা ব্যাংক বিবরণীর মাধ্যমে উদ্ঘাটন করতে পারি। সঠিক আর্থিক চিত্র তুলে ধরা, অর্থাৎ আমার যে সঠিক চিত্রটা, আমার যে সঠিক আর্থিক লেনদেন হয়েছে সেটা একমাত্র আমরা ব্যাংক বিবরণীর মাধ্যমে, ব্যাংক মিলকরণ বিবরণীর মাধ্যমে তুলে ধরতে পারি। ব্যাংকের সাথে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো, এই যে ব্যাংক মিলকরণ বিবরণী যখন আমার থাকবে তখন ব্যাংক একটা ক্লেম, ব্যাংক তো বলবে যে ভাই আপনার অ্যাকাউন্টে তো 5,000 টাকা আছে, আপনি বলছেন কেন আপনার 4,500 আছে, হ্যাঁ। তো আমি যখন মিলকরণ বিবরণীটা প্রস্তুত করব, যখন আমি দেখাবো যে না ব্যাংক দেখো
আমি এখান থেকেও 500 টাকা মাইনাস করেছি, এখান থেকেও 500 টাকা মাইনাস করেছি, মাইনাস করে দুইটা আমার সমান আছে, তাও কেন ব্যাংকের এই ভুলটা হয়েছে? হ্যাঁ, তো ব্যাংকের সাথে এই যে তোমার যে পার্থক্যের কারণে বারবার ব্যাংকে যাওয়া, এটা তোমার আর যাওয়া লাগবে না। ঠিক আছে, তো ব্যাংকের সাথে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব হয়। নিরীক্ষা কার্য সম্পাদন, নিরীক্ষা মানে হচ্ছে তোমার অডিট, মানে যাচাই করা, মানে কি তোমার যাচাই করা, অর্থাৎ একটা জিনিস যখন আমি ভুল যাচাই করতে যাব তখন আগে আমাকে ভুলটা কি সেটা জানতে হবে। হ্যাঁ, তো ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে কি আমরা কি করি, যে আমার যে জায়গায় ভুল হয়েছে সেটা আমরা যাচাই করি, এটাই মূলত নিরীক্ষা কার্য সম্পাদন। হ্যাঁ, যে উভয় জেরের বইয়ের মধ্যে গরমিল থাকার অন্তর্নিহিত কারণ বা ভিতরের কারণগুলো আমরা নিরীক্ষা কার্যক্রমের মাধ্যমে জানতে পারি। মালিকের সন্তুষ্টি লাভ, মালিক অবশ্যই তোমার স্যাটিসফাইড হবে। এই যে তোমার নগদান বই এবং ব্যাংক বইয়ের মধ্যে যে পার্থক্য, সেটা সঙ্গত অসঙ্গত কারণে নানা কারণে হতে পারে, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমানতকারী সন্দেহ মুক্ত থাকবে এবং মালিকের সন্তুষ্টি অর্জনও তোমার সম্ভব হবে। আচ্ছা, তো এই যে বর্তমান যুগে ব্যাংক বিবরণী, তোমার ব্যাংক বিবরণী এবং তোমার হচ্ছে নগদান বইয়ের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায়। তো গরমিলের কারণগুলো আমরা একটু দেখে নিই। গরমিলের কারণগুলো আমরা দেখে নিই। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। হ্যাঁ, তো ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে নানা কারণে তোমার গরমিল হয়। গরমিল মানে কি ভুল ত্রুটি হয়, মানে এক জায়গায় কম হয় আর এক জায়গায় বেশি হয়। তো বেশি হওয়ার কারণ কি বা কম হওয়ার কারণ কি? কারণ মূলত এইগুলো। হ্যাঁ, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। এই যে উদাহরণ দিলাম, ইস্যুকৃত চেক মানে কি, ধরো তুমি আমার কাছে 500 টাকা পাও, তুমি আমার কাছে 500 টাকা পাও। হ্যাঁ, তো আমার কাছে চেক বই আছে এবং আমার অ্যাকাউন্টে 5000 টাকা আছে। তো আমি যখন তোমাকে 500 টাকার চেক লিখে দিব, লিখে সাইন করে দিব, হ্যাঁ, তখন সেটা হবে ইস্যুকৃত চেক। তো চেক যখন ইস্যু করা হবে, ইস্যু মানে কি তোমার নামে আমি এই 500 টাকাটা লিখে দিলাম, তুমি যখন ব্যাংকে উপস্থাপন করবা তখন এই 500 টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো এখানে কখন গরমিল হয়? যখন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয় না। দেখো, আমানতকারী কোনো পাওনাদারে বরাবর চেক ইস্যু করবার সাথে সাথে নগদান বইতে ক্রেডিট করে, মানে আমি যখন তোমাকে 500 টাকার চেক লিখে দিব, লিখে সাইন করে দিব, সাথে সাথে কিন্তু আমার নগদান বই থেকে 500 টাকা আমি মাইনাস করে ফেলবো। হ্যাঁ, নগদান বই থেকে আমি 500 টাকা মাইনাস করে ফেলবো, কিন্তু ব্যাংকে কিন্তু তোমার এখনো 5000 টাকা আছে। তো এই যে তুমি পাওনাদার, ধরো তুমি পাওনাদার, হ্যাঁ, পাওনাদার, তুমি যতক্ষণ না ব্যাংকে যে এই 500 টাকার চেকটা উপস্থাপন করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা কাটবে না। যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা কাটবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্যাংক হিসাব এবং নগদান হিসাব সেম হবে না। কারণ এই যে বলা আছে যে আমানতকারী কোনো পাওনাদারে বরাবর যখন চেক ইস্যু করে তখন নগদান বইতে সাথে সাথে ক্রেডিট করে, মানে নগদ থেকে টাকাটা মাইনাস করে দেয়। ক্রেডিট মানে কি, নগদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, নগদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, এই জন্য ক্রেডিট করে, যে নগদ 500 টাকা ক্রেডিট করে দিল। কিন্তু চেকটি যতক্ষণ পরিশোধের জন্য পাওনাদার কর্তৃক ব্যাংকে উপস্থাপন না করা হয়, এখন পাওনাদার ওই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করেনি, ততক্ষণ পর্যন্ত ব্যাংক বিবরণী তো ডেবিট করবে না, মানে ব্যাংক বিবরণীতে এটা ডেবিট করবে না, মানে ব্যাংক থেকে মাইনাস করবে না, ব্যাংক থেকে এই টাকাটা কিন্তু মাইনাস করবে না। ঠিক আছে, যেহেতু করবে না তাই তোমার গরমিল দেখা দিবে। এখানে কি বলা হয়েছে যে গরমিলের কারণ কি কি, এটা একটা গরমিলের কারণ। হিসাব রক্ষকের ভুল, মানে যিনি হিসাব করে, হ্যাঁ, তো এটা যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইতে যদি ভুল লেখে, যেমন তোমার এই যে 5000 টাকা 500 টাকা মাইনাস করতে হবে, সে ভুলে নগদান বইতে 5000 টাকায় মাইনাস করে দিছে, তো এটা একটা হিসাব রক্ষকের ভুল। এই কারণে দেখা যাবে ব্যাংকের সাথে তোমার নগদান বই মিলছে না। তো এই যে ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইতে ভুল লিখলে অথবা যদি না লেখে, মানে 500 টাকা একদম নাই লিখলো, তাহলেও কিন্তু তোমার উদ্ধৃতের মধ্যে গরমিল দেখা দিবে। তারপরে ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ মানে ব্যাংক জমা সুদ হচ্ছে এই যে তোমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখো না, তোমাদের অনেকেরই স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখো, দেখবা তোমার 5 মাস বা 6 মাস পর বা 1 মাস পর বা 2 মাস পর তোমার একটা ইন্টারেস্ট আসছে, এই যে তোমার জমা টাকার উপরে একটা ইন্টারেস্ট আসছে, এটাকে বলা হয় ব্যাংক জমা সুদ। কি বলা হয় ভাইয়া? ব্যাংক জমা সুদ বলা হয়। ঠিক আছে, তো ব্যাংক জমা সুদ, এই যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে, তুমি তো এটা নগদান বইতে লেখনি, লিখেছো? লেখনি। তোমাকে আমি আরো সহজ ভাষায় বোঝাই। ধরো তুমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছো, স্টুডেন্ট অ্যাকাউন্ট কত টাকা দিয়ে খুলেছো? 1000 টাকা দিয়ে খুলেছো। ওকে ফাইন, তো তুমি তোমার যে ডায়েরি আছে ওই ডায়েরিতে লিখে রাখলা যে 1000 টাকা
আমি এখন 1000 টাকার মতো ধনী, হ্যাঁ 1000 টাকা আমার অ্যাকাউন্টে আছে। আগে আমরা যখন ব্যাংকে জমা রাখতাম তখন আমরা খাতায় লিখে রাখতাম যে এত টাকা, আজকে এত টাকা, কালকে এত টাকা রেখেছি। তো এই যে 1000 টাকা, এই 1000 টাকা তোমার খাতায় লিখে রেখেছো যে 1000 টাকা তোমার আছে, ব্যাংক অ্যাকাউন্টেও 1000 টাকা আছে, তোমার নগদান বইয়েতেও লিখে রাখছো যে তুমি 1000 টাকা আছে। কিন্তু ব্যাংক তোমাকে জমা টাকার উপর 2 টাকা সুদ দিল। এখন এই 2 টাকা কিন্তু 1000 টাকার সাথে যোগ হয়ে 1002 টাকা তোমার হয়ে গেছে। কিন্তু তুমি তো এখনো জানো না যে ব্যাংক জমার উপর সুদ দিয়েছে। তোমার এই নগদান বইয়ে বা তোমার ডায়েরিতে কিন্তু 1000 টাকাই লেখা আছে। তো এই জন্য তোমার নগদান বই এবং ব্যাংক বইয়ের মধ্যে কিন্তু পার্থক্য দেখা দিচ্ছে। এখানে দেখো, আমানতকারীর টাকার উপর ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে তবে তার সরাসরি ব্যাংক বিবরণীতে লেখা জমা বেশি হবে। মানে এই যে ব্যাংক বিবরণীতে ব্যাংকে তোমার 1000 টাকার সাথে 2 টাকা যোগ হয়ে যাবে, হ্যাঁ। তো তখন তোমার নগদে আরো 2 টাকা তোমার যোগ করতে হবে। তারপরে ব্যাংকের ভুল, মানে ব্যাংক যদি ভুল করে, যেমন যদি ব্যাংক আমানতকারীর সাথে সম্পর্কিত লেনদেন ব্যাংক বিবরণীতে লেখার সময় ভুল করে, মানে ব্যাংক বিবরণীতে সুদ মঞ্জুর করছে 2 টাকা কিন্তু ভুলে লিখছে 6 টাকা। তো এই যে ভুল করা হয়, এটা যদি সংশোধন না করা হয় তাহলে কিন্তু দুই পক্ষেরই তোমার গরমিল দেখা দেয়। তারপরে দেখো, তারপরে হচ্ছে সরাসরি ব্যাংকে জমা। এখন সরাসরি ব্যাংকে জমা বলতে কি বোঝানো হচ্ছে, ধরো তোমার কোনো দেনাদার আমানতকারী হিসাবে চেক বা বিল সরাসরি জমা দিতে পারে। ইহা ব্যাংক বিবরণীতে সঙ্গে সঙ্গে লেখা হলো আমানতকারী জ্ঞাতন। আচ্ছা, এটা তোমাদেরকে বুঝেছি। সরাসরি ব্যাংকে জমা বলতে বোঝানো হচ্ছে, ধরো তুমি আমার কাছে 5000 টাকা পাও, এখন আমি তোমাকে না জানিয়ে ডিরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা পাঠিয়ে দিলাম। তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে যখন 5000 টাকা পাঠিয়ে দিব তখন তোমার ব্যাংক ব্যালেন্স 5000 টাকা বেশি হবে। ধরো তোমার ব্যাংক ব্যালেন্স ছিল 10000 টাকা, তোমার অ্যাকাউন্টে 5000 টাকা পাঠানোর পরে তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল 15000 টাকা, হ্যাঁ। তো এটা আমি কি করলাম, সরাসরি তোমার অ্যাকাউন্টে আমি জমা দিয়ে দিলাম। কিন্তু তোমার নগদান বইতে এখনো কত আছে তোমার ব্যালেন্স, তোমার নগদান বইতে এখনো ব্যালেন্স আছে 10000 টাকা, হ্যাঁ। তো এই যে পার্থক্যটা হলো, এটা সরাসরি ব্যাংকে জমা দেওয়ার কারণে হলো। এখানে সেটা বোঝানো হয়েছে যে কোনো দেনাদার আমানতকারী হিসাবে চেক বা বিল সরাসরি জমা দিতে পারে। তা ব্যাংক বিবরণীতে সঙ্গে সঙ্গে লেখা হলেও সেটা আমানতকারী জানে না বলে নগদান বইতে লেখা হয় না। এটা কি হয় না, নগদান বইতে লেখা হয় না। তারপরে হচ্ছে জমাকৃত চেক আদায় হয়নি, মানে চেকটা জমা দেওয়া হয়েছে কিন্তু টাকাটা এখনো আসেনি। আমানতকারী ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথে নগদান বইতে ডেবিট করে। আমানতকারী ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথে নগদান বইতে ডেবিট করে, কিন্তু ব্যাংক উক্ত টাকা আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে না। চেকটি আদায় না হলে নির্দিষ্ট সময় পরে গরমিল দেখা যায়। তোমাকে জিনিসটা বুঝিয়ে বলছি। দেখো, এখানে বোঝানো হয়েছে যে আমানতকারী জমাকৃত চেক আদায় হয়নি। ধরো আমি কারো কাছ থেকে 2000 টাকা পেতাম, সে আমাকে একটা চেক লিখে দিল, হ্যাঁ। ধর আমার কোনো বন্ধুর কাছ থেকে আমি 2000 টাকা পেতাম, আমার বন্ধু আমাকে 2000 টাকা চেক লিখে দিল। তো চেকটা যে আমি কি করলাম, চেকটা আমি ব্যাংকে জমা করে দিলাম। তো স্বাভাবিকভাবে ব্যাংকে জমা করে দিলে আমি কি করব, যে আমার 2000 টাকা আমার নগদান বাড়াবো, তার মানে আমার ব্যাংকে তো টাকা ঢুকবে। কিন্তু এখানে দেখা গেছে যে আমাকে চেক লিখে দিছে, যে বন্ধু আমাকে চেক লিখে দিছে, ওর নিজের অ্যাকাউন্টে টাকা নাই, তো 2000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নেই। কিন্তু এখানে তো আমি অলরেডি আমার নগদান বইতে এসে প্লাস করে দিছি। বিষয়টা বোঝনি, আবার বোঝাচ্ছি। ধরো তুমি আমার কাছ থেকে 2000 টাকা পাও, ঠিক আছে। তো তুমি আমার কাছ থেকে 2000 টাকা পাও, তোমাকে আমি একটা চেক লিখে দিলাম যে তুমি এই চেকটা ব্যাংকে জমা দিলে তোমাকে 2000 টাকা দিয়ে দিবে। তো তুমি চেকটা নিয়ে ব্যাংকে জমা দিয়ে সাথে সাথে তুমি কি করলা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসে তুমি 2000 টাকা তোমার নগদের সাথে বাড়ায় রাখলা, কারণ 2000 টাকা তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবেই। কিন্তু আমি যে চেক লিখে দিলাম আমার অ্যাকাউন্টে আবার টাকা নাই, তো তোমার আমার অ্যাকাউন্টে টাকা না থাকলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো না ঢুকলে এই যে 2000 টাকা তুমি নগদান বেঁধে বাড়ায় রাখলা, আবার ব্যাংক অ্যাকাউন্টে তোমার 0 টাকাই থাকবে, মানে যে টাকা ছিল ওই টাকাই থাকবে, বাড়বে না। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু পার্থক্য দেখা যায়। এই যে জমাকৃত চেক আদায় হয়নি, এই যে বলছে যে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে না আদায় না হওয়া পর্যন্ত, হ্যাঁ। মানে আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তারপরে না তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। চেকটি আদায় না হলে নির্দিষ্ট সময় পরে আদায় হলে গরমিল দেখা দিবে। মক্কেলের পক্ষে পরিশোধ। অনেক সময় ব্যাংক তার ক্লায়েন্টের, মক্কেল মানে কি ক্লায়েন্ট, হ্যাঁ। তোমরা ইংরেজি ভালো বুঝো, বাংলা কম বুঝো, তো এই হচ্ছে মক্কেলের পক্ষে পরিশোধ। অনেক সময় ব্যাংক
তার ক্লায়েন্ট, মানে যারা হচ্ছে অ্যাকাউন্ট খোলে তারাই কিন্তু ক্লায়েন্ট। হ্যাঁ, ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন খরচ যেমন শেয়ারের কিস্তি, বীমা প্রিমিয়াম ইত্যাদি পরিশোধ করে থাকে। এটা ব্যাংক মক্কেলের পক্ষই পরিশোধ করে থাকে। তো এটা ব্যাংক বিবরণীতে লেখা হলো, আমি তো জানি না যে ব্যাংক আমার পক্ষ হয়ে পরিশোধ করে দিছে, তাই দুটার মধ্যে একটা ঝামেলা দেখা দেয় বা গরমিল দেখা যায়। সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, অনেক সময় এই যে যেমন মক্কেলের পক্ষে পরিশোধ করে অনেক বিল, আবার মক্কেলের পক্ষে আদায়ও করে, মানে ব্যাংকে আমার টাকা ঢুকে গেছে কিন্তু আমি জানি না। হ্যাঁ, তো এখানে ব্যাংক তোমার প্রধান প্রধান কি প্রধান ড্রাইভার হিসেবে কাজ করছে। এখানে ব্যাংক হচ্ছে ড্রাইভার মানে সে তোমার পক্ষ হয়ে টাকা পরিশোধ করে দিচ্ছে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে এবং তোমার পক্ষ হয়ে টাকা আদায় করে দিচ্ছে। তো এই দুই ক্ষেত্রে কিন্তু তোমার নগদান বইয়ে তোর সাথে তোমার গরমিল দেখা দিবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে লাস্ট দুইটা আছে ব্যাংক চার্জ ও ধার্যকৃত সুদ। ব্যাংক সুদ যখন মঞ্জুর করে তখন তোমার ওই ব্যাংক জমার উপর একটা টাকা জমা হয়, অর্থাৎ এটা তোমার ব্যাংকে টাকাটা বৃদ্ধি করে। আর ব্যাংক সুদ যখন ধার্য করে, ধার্য বলতে কি, তুমি এই যে নানা রকম সার্ভিস নাও ব্যাংকের কাছ থেকে, এটার জন্য ব্যাংক একটা চার্জ কেটে নেয়। যেমন ডেবিট কার্ডের জন্য একটা চার্জ কেটে নেয়, SMS এর জন্য একটা চার্জ কেটে নেয়। এই যে চার্জটা কেটে নেয় এটাকে বলে সুদ ধার্য করা। একটা জিনিস মাথায় রাখবা, সুদ ধার্য এই কথাটা থাকলে বুঝবা তোমার এক ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা চলে যাচ্ছে। আর সুদ মঞ্জুর এই কথাটা যদি থাকে তাহলে বুঝবা তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সহজ একটা হ্যাক বলে দিলাম। সুদ ধার্য কথাটা থাকলেই বুঝবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমছে, আর সুদ মঞ্জুর কথাটা যদি থাকে তাহলে বুঝবা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বাড়ছে। মনে থাকবে? ওকে, আচ্ছা। তারপরে দেখো এই যে ব্যাংক চার্জ ও ধার্যকৃত সুদ, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাচ্ছে, এটা তো তুমি জানছো না, এটার কারণে তোমার নগদান বই এবং ব্যাংকের মধ্যে একটা পার্থক্য দেখা দিবে। স্বীকৃত বিল অমর্যাদা। স্বীকৃত বিল অমর্যাদা, আমানতকারী কোনো বিলে যদি স্বীকৃতি প্রদান করে পরিশোধের জন্য ব্যাংকে প্রেরণ করলে নগদান বইতে ক্রেডিট করা হয়। অর্থাৎ আমি যখন কোনো বিলে স্বীকৃতি দিয়ে দিব যে ঠিক আছে তুমি আমার কাছে একটা বিল উপস্থাপন করলা যে মুগ্ধ ভাই আপনার কাছে তো আমি 5,000 টাকা পাই, আমি যখন সাইন দিয়ে দেবো যে ওকে 5,000 টাকা পাও, তোমার সাইন দিয়ে দিলাম। তো বিলের স্বীকৃতি প্রদান করলে আমি কি করব, যে আমি নগদান বইতে সাথে সাথে ক্রেডিট করে রাখবো যে ও তো আমার কাছে 5,000 টাকা পায়, আমি বিলের স্বীকৃতি দিয়ে দিছি, ওতে বিলটা ব্যাংকে নিয়ে ভাঙায় নিবে, তো আমি নগদান বইয়ের সাথে সাথে 5,000 টাকা মাইনাস করে দিব। কিন্তু কোনো কারণে ব্যাংক বিলের টাকা পরিশোধ না করলে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত ব্যাংক বিবরণী উদ্ধৃতের মধ্যে গরমিল দেখা দিবে। এখন ব্যাংক যদি বিলের টাকাটা পরিশোধ না করে তাহলে আমার ব্যাংকে কিন্তু ওই টাকাটার মাইনাস হচ্ছে না, ব্যাংকে 5,000 টাকা প্লাস হিসেবে থাকছে। হ্যাঁ, তো তখন যে দুইটার মধ্যে পার্থক্য দেখা দিবে সেটাও তোমার গরমিলের কারণ। তো এই যে 10টা কারণ আমরা দেখলাম, এটার কারণে তোমার ব্যাংক এবং নগদান বইয়ের মধ্যে তোমার গরমিল বা পার্থক্য দেখা দেয়। আশা করি বুঝতে পেরেছো। তো এই গেল একটা টপিক, এটা কিন্তু আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এখান থেকে তোমার এমসিকিউ তো আসবেই, প্লাস এটা তোমার ম্যাথ বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে তোমার একটা টিভির মতো কল্পনা করতে হবে, এখানে দুইটা টিভি তোমার দেখতে হবে, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে ব্যাংক। হ্যাঁ, কার থেকে ভুল হয়েছে, কিভাবে ভুল হয়েছে, এই দুইটা তোমার চিন্তা করতে হবে। ঠিক আছে, যখন আমি কি করব, 500 টাকা নগদান থেকে মাইনাস করে দিব, ব্যাংকে এখনো প্লাস অবস্থা আছে, তো আমার নগদের দেখা দেখি ব্যাংকেও মাইনাস করে দিতে হবে। তো একজন আর একজনকে টিভির মতো তোমার দেখতে হবে, ফলো করতে হবে। ঠিক আছে, অবজার্ভ করতে হবে ভালো মতো। হ্যাঁ, তোমার এখানে স্টক করার ক্যাপাসিটি বাড়ায় দিতে হবে। স্টক মানে ফেসবুকে না করে, মেয়েদের স্টক না করে, এই নগদান বই আর ব্যাংক বইকে স্টক করো, তাহলে বুঝতে পারবা যে কার কোথায় ভুল হচ্ছে। ওকে, আচ্ছা। ব্যাংক সমন্বয় বিবরণীর নমুনা ছক। তো তোমার নমুনা ছকটা আমরা একটু দেখি। এক পক্ষীয় নমুনা ছক, অর্থাৎ একটা বই অনুযায়ী আর এক বইয়ের ব্যাংক জমার উদ্ধৃত্ত আমার এখানে বের করা আছে। তো নমুনা ছকটা তোমরা যে কোনো বই থেকে তুমি দেখে নিবা, তবে আমি বেসিক তোমার হ্যাকটা বলে দিই। এখানে কি লেখা আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। কোন বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক বিবরণের জমাতিরিক্ত উত্তোলন। তো এখানে দেখো কি বলছে, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তো আমার কোনটা যোগ হচ্ছে কোনটা বিয়োগ হচ্ছে এটা একটু খেয়াল করো। প্রথম দুইটা আমি দেখাই, এখানে অনেকগুলো এন্ট্রি আছে, প্রথম দুইটা দেখে। আদায়ের জন্য জমাকৃত চেক যা ভুলে নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক,
আদায়ের জন্য জমাকৃত চেক মানে চেক হচ্ছে আদায়ের জন্য আমার ব্যাংকে জমা হয়ে গেছে, মানে আমার ব্যাংক ব্যালেন্স প্লাস অবস্থায় আছে। তো নগদান বইয়ে এখনো লেখা হয়নি, যেহেতু ব্যাংক ব্যালেন্স প্লাস অবস্থায় আছে, তাই আমাকেও প্লাস করতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যখন থাকবে, আচ্ছা এটা আমি আরেকটা উদাহরণ দিই তারপরে বুঝাচ্ছি। আচ্ছা তারপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তো একটা জিনিস খেয়াল করো, যেগুলো যোগ হয়েছে একটা বইতে লিপিবদ্ধ হয়েছে আর একটা বইতে লেখা হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক এটা ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে কিন্তু নগদান বইতে হয়নি। আবার ব্যাংক জমা অতিরিক্ত সুদ এটা নগদান বইতে প্লাস অবস্থায় আছে কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। আবার এখানে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। হ্যাঁ এই যে দেখো উপস্থাপন করা হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, হ্যাঁ বইতে লিপিবদ্ধ হয়নি। হ্যাঁ তারপর ব্যাংক ভুলবশত তার হিসাবের ব্যাংক বিবরণের পরিবর্তে অন্য হিসাবে ক্রেডিট করেছে, ভুলবশত খরচ ক্রেডিট করেছে, 2 বার ক্রেডিট করেছে, হ্যাঁ কোনো জায়গায় ভুলবশত ব্যাংক বিবরণীতে জমা করেছে। তো এরকম 3টা শব্দ মাথায় রাখবা সবসময়। নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা থাকে যোগের ক্ষেত্রে 3টা শব্দ খেয়াল করবা। একটা হচ্ছে হয়নি, আর একটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ হয়নি আর ক্রেডিট এই দুইটা সবসময় মাথায় রাখবা। আর কোন জায়গায় ভুলবশত ব্যাংক বিবরণীতে জমা করেছে, ব্যাংক বিবরণীতে যখন জমা করেছে তখন তোমার নগদান বইয়ের সাথে তোমার কি হবে, যোগ হবে। তারপরে বিয়োগ কোনটা হয়েছে দেখো, চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। চেক যখন ইস্যু করব তখন আমি কি নরমালি নগদান বই থেকে আমি মাইনাস করে দিব, নগদান বই থেকে আমি কি করব মাইনাস করে দিব, কিন্তু নগদান বইতে আমি এটা মাইনাস করিনি। তো মাইনাস যেহেতু করিনি তাই তোমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তারপরে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তো ব্যাংক চার্জ ধার্য করলে কি হয়, ব্যাংক থেকে মাইনাস হয় না, তো ব্যাংক থেকে যেহেতু মাইনাস হয় তোমাকেও মাইনাস করে দিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যেখানে থাকবে, যেই বই অনুযায়ী ব্যাংক জমা থাকবে অনুযায়ী ডান পাশে যেটা থাকে আমরা সেটাকে ফলো করব, আমরা সেই বইটাকে ফলো করব, ঠিক আছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখানে আমি তোমাদের একদম ভালো মতো বুঝাই দিচ্ছি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, যেই বই অনুযায়ী ব্যাংক জমা থাকবে অনুযায়ী ডান পাশে যে বইটা থাকবে সেই বইটাকে আমরা ফলো করব, ও যা করবে আমিও তাই করব। আদায়ের জন্য জমাকৃত চেক, তার মানে কি আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইছে। চেক আদায়ের জন্য জমাকৃত চেক মানে কি আমার দেনাদার ডাইরেক্ট আমার ব্যাংকে এসে টাকা দিয়ে গেছে, তার মানে আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইছে। তো তুমি ব্যাংক যেহেতু আমি কাকে ফলো করব, ব্যাংকে ফলো করব, তাই আমি প্লাস করে দিচ্ছি। এখানে আমার ব্যাংক প্লাস করছে তা আমার কাজও কি প্লাস করে দেওয়া। তেমনি ভাবে চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদান ভ্যালু লিপিবদ্ধ করা হয়নি। চেক ইস্যু করলে আমি যখন কাউকে আমি চেক লিখে দিব তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না ব্যাংকে টাকা ঢুকবে, ব্যাংক থেকে টাকা কাটবে। তো আমি কি বলছি কাকে ফলো করব, ব্যাংকে ফলো করব, তাই আমার এই চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদান ভ্যালু লিপিবদ্ধ করা হয়নি, এটা মাইনাস হয়েছে। বোঝা গেছে? তার মানে আমরা ফলো করব কাকে, অনুযায়ীর ডান পাশে যেটা থাকবে তাকে ফলো করব। মাথায় ঢুকলো? আচ্ছা তো এই যে দেখো এইভাবে ব্যাংক কি করছে সেটা দেখে দেখে আমি বাকিটা প্লাস হবে না মাইনাস হবে এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর প্লাস হবে কোনটা এটার হ্যাকও শিখিয়ে দিলাম, যে কোনো একটা বইতে তোমার লিপিবদ্ধ করা হয়নি এটা থাকলে তোমার প্লাস হবে, বা ক্রেডিট থাকলে তোমার প্লাস হবে। বোঝা গেছে? ক্রেডিট থাকলে তোমার প্লাস হবে। এটা হচ্ছে একপক্ষীয়। হ্যাঁ একপক্ষীয়। এখানে আর একটা পক্ষ আছে তোমার দুই পক্ষের। হ্যাঁ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। এখানে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম পক্ষে আমরা কি করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এখানে বই কিন্তু দুইটা আলাদা। এখানে নগদান বই অনুযায়ী দুই পাশে বা মোতাবেকের দুই পাশে, অনুযায়ী বা মোতাবেকের দুই পাশে যদি দুইটা আলাদা বই থাকে তাহলে আমরা ফলো করব কাকে, অনুযায়ী বা মোতাবেকের ডান পাশের বইটাকে ফলো করব। আবার এখানে দেখো দ্বিতীয় পদ্ধতিতে দুইটা বই কিন্তু একই, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক
জমা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, দুই পাশে কিন্তু সেম। তার মানে আমরা ফলো করব, যে বইটা দেওয়া নাই সেই বইটাকে আমরা ফলো করব। আমরা কি করব, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। আচ্ছা, তো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতে আমরা কাকে ফলো করব এখানে তোমার। আচ্ছা, এখানে দেখো আরেকটা দেওয়া আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। তো এখানে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতে আমরা কাকে ফলো করব। আচ্ছা, আগে আমরা এন্ট্রি দেখে নিই। চেক ইস্যু হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, চেক ইস্যু হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, আমরা কি করলাম, আমরা যখন ব্যাংকে ফলো করছি, যখন আমরা ব্যাংকে ফলো করছি, তো ব্যাংক কি করছে, ব্যাংক যখন চেক ইস্যু করলে ব্যাংক মাইনাস করে দিছে। এখানে দেখো কি হয়েছে, এই যে চেক ইস্যু হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তো চেক ইস্যু হলে, চেক যখন ইস্যু হবে তখন আমার ব্যাংক থেকে মাইনাস করে দেয়, তখন আমার ব্যাংক থেকে মাইনাস করে দেয়। হ্যাঁ, তো আমার নগদান বইতেও কি করতে হবে, মাইনাস করতে হবে, ওইটা তো আমরা বুঝলাম। কিন্তু এখানে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতে তোমার জিনিসটা উল্টা হবে, জিনিসটা উল্টা হবে। হ্যাঁ, এখানে চেক ইস্যু হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, চেক ইস্যু হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক কি করছে, ব্যাংক চেক ইস্যু করার সাথে সাথে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। হ্যাঁ, ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, তো নগদান বইতেও তোমার মাইনাস করতে হবে। কিন্তু এখানে তোমার প্লাস কেন হলো, কারণ এখানে ব্যাংক বিবরণী মোতাবেক, মানে এটা ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হচ্ছে, ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হচ্ছে। ব্যাংক যখন, ব্যাংক তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, একটা জিনিস মাথায় রেখো, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা চলে যাবে, ব্যাংক চেক ইস্যু করলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 500 টাকা কমছে, 500 টাকা কমছে। কিন্তু এই 500 টাকা যে কমছে, এটা কিন্তু ব্যাংকের দায়ও কমছে। হ্যাঁ, তাই এটা প্লাস হবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে, আগে ব্যাংকে ফলো করবা, এখানে ব্যাংকে অবশ্যই ফলো করবা, ব্যাংকে ফলো করে, ব্যাংকে ফলো করে তোমার এখানে যেহেতু দুইটাই সেম, ব্যাংক, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, ব্যাংকে ফলো করে আগের বার যেটা মাইনাস হতো সেটা এখানে প্লাস হবে, আগের বার যেটা প্লাস হতো সেটা মাইনাস হবে। নর্মাল সেন্স দিয়ে চিন্তা করলে কি হয়, চেক ইস্যু করলে আমার কি হয়, ব্যাংক থেকে টাকাটা চলে যায়। তো আমার এটা উল্টা চিন্তা করতে হবে, যেহেতু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে। সেম ভাবে ব্যাংক জমাতিরিক্ত সুদ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তো ব্যাংক জমাতিরিক্ত সুদ কি, ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়ে যায় না, ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়ে যায়, যেহেতু কেটে নিয়ে যায় তো এটা মাইনাস হবে। তো আমি কি জানি যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা আমার উল্টাটা হবে, প্লাস হবে। সেম ভাবে বিয়োগ কোনটা হয়েছে, চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, চেক ব্যাংকে জমা দিলে কি আমার ব্যাংকের টাকা বাড়ে না কমে, বাড়ে। কিন্তু আমি কি জানি যে আমার উল্টা চিন্তা করতে হবে, তো তাই এটা বিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর, সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বাড়ে না কমে, বাড়ে। আমার চিন্তা করতে হবে এটা উল্টা হবে। হ্যাঁ, তো একটা জিনিস, সোজা জিনিস মাথায় রাখবা, এটা জাস্ট মাথায় রাখবা যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে, মানে দুইটা ভিন্ন বই থাকলে মোতাবেক বা অনুযায়ী ডান পাশে যেটা থাকবে আমরা সেটাকে ফলো করব। হ্যাঁ, আর বইয়ের নাম যদি একই থাকে, আর বইয়ের নাম যদি একই থাকবে, এই পাশেও ব্যাংক, এই পাশেও ব্যাংক, এই পাশেও নগদ, এখানেও নগদ, তখন আমরা ব্যাংকেই ফলো করব বা নগদকেই ফলো করব। শুধু যেটা আগে দিতাম, মানে নর্মাল আমরা চিন্তা করলে যেটা হয় সেটার উল্টাটা হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন আমরা কিছু ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির কৌশল শিখে নিই। তো ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই দুটি ডেবিট উদ্ধৃতের যে কোনো একটি দ্বারা ব্যাংক সমন্বয় বিবরণী আরম্ভ করা যদি হয়, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, একটু আগে যেটা দেখলাম এটা যদি থাকে, বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে, তাহলে যে সকল লেনদেন যে কোনো বইতে ডেবিট অবস্থায় পাওয়া যাবে ওই সকল লেনদেনকে বিয়োগ করতে হবে। মানে যে সকল লেনদেন যে কোনো বইতে ডেবিট অবস্থায় পাওয়া যাবে, মানে যেটা ডেবিট অবস্থায় পাওয়া যাবে ওটা বিয়োগ করতে হবে। যেমন দেখো এখানে তোমরা না দেখালে বুঝবে না, এই যে দেখো এখানে ডেবিট কোথায় আছে, ডেবিট হলে বিয়োগ। হ্যাঁ, এখানে আমি কি বলছি, ক্রেডিট হলে যোগ, ডেবিট হলে, এই যে দেখো ডেবিট অবস্থা আছে, ডেবিট করা হয়েছে, ঠিক আছে, এই যে দেখো ডেবিট করা হয়েছে, তো ডেবিট হলে তোমার বিয়োগ হবে, ঠিক আছে। যে সকল লেনদেন যে কোনো বইতে ক্রেডিট অবস্থায় পাওয়া যাবে ওই সকল লেনদেনকে যোগ করতে হবে, এই যে একটু আগে যেটা বললাম। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, দুটি ক্রেডিট উদ্ধৃতের যে কোনো একটি দ্বারা ব্যাংক সমন্বয় বিবরণ আরম্ভ করা হলে, অর্থাৎ তখন উল্টাটা হবে, যে সকল লেনদেন ডেবিট অবস্থায় পাওয়া যাবে সেটাকে
ডেবিট অবস্থায় পাওয়া যাবে সেটাকে যোগ করতে হবে, আর যে সকল লেনদেন ক্রেডিট অবস্থায় পাওয়া যাবে সেটাকে বিয়োগ করতে হবে। তোমাদের এই দুইটার মধ্যে কনফিউশন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা জাস্ট প্রথমটা মনে রাখবা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, অর্থাৎ বইয়ের নাম দুইটা ডিফারেন্ট, ফলো করবো কাকে, ডান পাশেরটাকে। হ্যাঁ, নর্মাল সেন্সে যেটা হবে ওইটাই দিবা। আর এখানে যদি উল্টা থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে মানে উল্টা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত থাকবে, হ্যাঁ, বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত যখন থাকবে মানে দুইটাই সেম, বা এটার নগদান বইয়ের উল্টাটা যদি থাকে তখন আমার উল্টাভাবে ভাবতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কৌশল। তো উভয় যে সংশোধনী পদ্ধতি প্রস্তুতির নিয়ম কোনটা, মানে একটা আছে একপক্ষীয় আর একটা আছে তোমার দ্বিপক্ষীয়, আর একটা হচ্ছে উভয় যে সংশোধনী পদ্ধতি, মানে দুই পাশের ভুলটাই আমরা ক্রমান্বয়ে ঠিক করব। তো ব্যাংক বিবরণে ক্রেডিট উদ্ধৃত দ্বারা যদি সমন্বয় করা হয় তাহলে নগদান বইতে যোগ করতে হবে। তো এটা তোমরা থিওরিটিক্যালি বুঝবা না, আমাদের সিকিউ সলভিং ক্লাসে যাও, সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সেম জিনিসগুলো জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, তো ব্যাংক বিবরণে ক্রেডিট উদ্ধৃত দ্বারা সমন্বয় যদি করা হয়, যে সকল ঘটনা নগদান বইতে যোগ করা হয়েছিল তাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ ওই যে দেখে দেখে কপি, নগদান বই যেটা যদি যোগ করে আমারও যোগ করতে হবে, নগদান বই যদি বিয়োগ করে আমারও বিয়োগ করতে হবে। ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্ধৃত অর্থাৎ ব্যাংক জমার উদ্ধৃত দ্বারা ব্যাংক সমন্বয় বিবরণী যদি করা হয় তাহলে যে সকল ঘটনা নগদান বইতে বিয়োগ করা হয়েছিল তাদেরকে বিয়োগ করতে হবে। এখানে একটা জিনিস কমন, যে নগদ যদি যোগ করে তাহলে যোগ, নগদ যদি বিয়োগ করে তাহলে বিয়োগ, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপরে ব্যাংক বিবরণের ডেবিট উদ্ধৃত দ্বারা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলে যে সকল নগদান বইতে যোগ করা হয়েছিল তাকে বিয়োগ করা হবে। একটা জিনিস দেখো, যদি ক্রেডিট উদ্ধৃত থাকে তাহলে একদম সোজা জিনিস, যোগ, নগদান বই যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, বা ব্যাংক যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ। আর ব্যাংক বিবরণী যদি ডেবিট উদ্ধৃত থাকে, এই ডেবিট উদ্ধৃতটা যদি থাকে তাহলে তোমার যেটা নগদান বইতে যোগ করা হয়েছে ওইটা ব্যাংক বিবরণীতে বিয়োগ করতে হবে, এটা নগদান বইতে বিয়োগ করা হয়েছে সেটা যোগ করতে হবে, অর্থাৎ উল্টাটা যেটা আমরা দেখে আসলাম। ঠিক আছে, সেম জিনিসটাই তোমার বলা আছে। নগদান বইয়ের ডেবিট উদ্ধৃত যদি থাকে, নগদান বইয়ের ডেবিট উদ্ধৃত যদি থাকে যেটা ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছিল তাদেরকে যোগ করতে হবে। নগদান বইয়ের ডেবিট উদ্ধৃত থাকলে ব্যাংক বিবরণীতে যেটা যোগ সেটা যোগ, আর যদি ডেবিট উদ্ধৃত থাকে যেটা বিয়োগ করা হয়েছিল সেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ চেঞ্জ করা দরকার নাই। আর যদি উল্টাটা হয়, যদি উল্টাটা হয় তাহলে আমার উল্টাভাবে চিন্তা করতে হবে, যেটা ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছিল সেটা নগদ থেকে বিয়োগ করতে হবে, যেটা ব্যাংক বিবরণীতে বিয়োগ করা হয়েছিল তাদের নগদ থেকে যোগ করতে হবে। এটা জাস্ট রুলস, তোমাদের অলরেডি অ্যাপ্লাইটা আমি ছকের মাধ্যমে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখবা, রুলসটা মাথায় রাখবা। ওকে, এই যে দেখো এটা তোমার উভয় যে সংশোধনী পদ্ধতির একটা নমুনা ছক। এখানে কি আছে, নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী উদ্ধৃত, নগদান বই অনুযায়ী উদ্ধৃত। ঠিক আছে, তো নগদান বই অনুযায়ী উদ্ধৃত দেখো ব্যাংক কর্তৃক আদায়, তো আমরা কি জানি ব্যাংক যদি প্লাস করে আমারও প্লাস করতে হবে, ব্যাংক যদি মাইনাস করে আমারও মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক আদায় করলে কি আমার ব্যাংক কি করছে, যোগ করছে, তো আমারও যোগ করতে হবে। ব্যাংক জমা সুদ, ব্যাংক ব্যালেন্স বাড়ায় দেয় না কমায় দেয়, বাড়ায় দেয়, তো আমারও বাড়ায় দিতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক যা প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান হলে ব্যাংক থেকে আমার মাইনাস হয়ে যায়, তো আমার নগদ থেকেও মাইনাস করতে হবে, অর্থাৎ দেখে দেখে কবি। এখানে আমরা কাকে ফলো করছি, আমার ব্যাংকে ফলো করছি। হ্যাঁ, আর এটা ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত, ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত। তো এই যে এখানে নগদান বই অনুযায়ী উদ্ধৃততে আমরা ফলো করছি ব্যাংকে, আর ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃতকে আমরা ফলো করব কাকে, নগদান বইকে। দেখো প্রতিমধ্যে নগদ টাকা, প্রতিমধ্যে নগদ টাকা যে আমার টাকা আসবে এটা আমি নগদান বইতে প্লাস করে রাখছি না, তাই আমারও প্লাস করে দিতে হবে। ইস্যুকৃত চেক যা উপস্থাপন হয়নি বা ভাঙানো হয়নি এটা বাদ দিতে হবে, কেন, ইস্যুকৃত চেক এটা আমি নগদান বই থেকে কি মাইনাস করে দিছি না, তা আমাকেও নগদান বইকে দেখে দেখে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে যদি শুরুতে নগদান থাকে ফলো করব কাকে, ব্যাংকে, এখানে যদি শুরুতে ব্যাংক থাকে ফলো করব কাকে, নগদান বইকে। বোঝা গেল, ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ওকে, তো এখন আমাদের এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যে নগদান বইতে কখন লিপিবদ্ধ করতে হয়, ব্যাংক আমানতের সুদ দেনাদার কর্তৃক সরাসরি জমা কোনটার ক্ষেত্রে তোমার গরমিলটা দেখা যায় এখানে বলা আছে। তো এই ছিল মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পার্ট। বাট এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ব্যাংক বিবরণীর কোনো যদি ভুল হয়,
ব্যাংক বিবরণীতে সংশোধন করতে হবে এবং নগদান বইতে কোনো ভুল হলে নগদান বইতে সংশোধন করতে হবে। ব্যাংক বিবরণীর ভুল তুমি নগদান বইতে সংশোধন করতে যাবা না, নগদান বইয়ের ভুল ব্যাংক বিবরণীতে সংশোধন করতে যাবা না। এটা এমসিকিউ এর জন্য মাথায় রাখবা, ঠিক আছে? এমসিকিউ এর জন্য মাথায় রাখবা। তো আজকের কনসেপ্ট ক্লাসটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য প্লাস তোমার যে ম্যাথ আছে ম্যাথের ফাউন্ডেশন হিসেবে ভালো একটা কাজে দিবে। এবং তুমি আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারলে যে ব্যাংক বিবরণীটা আসলে কেন প্রস্তুত করা হয়, ব্যাংক বিবরণীর ছক সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল এবং তোমরা এটা সুন্দর মতো কি একটা কনসেপ্ট হিসেবে কাজে লাগবে। এবং এই লেকচার স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ আকারে, ঠিক আছে? তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।